আচ্ছা, ওকে। কোথায় ছিলাম? ম্যাক্সওয়েলস ইকুয়েশনে ছিলাম, তাই না? ম্যাক্সওয়েলস ইকুয়েশনস ইন ম্যাটার। তো প্রথমে আমরা পড়েছিলাম হোয়াট এভার। হ্যাঁ, তো আমরা ম্যাক্স মানে আমরা দেখেছিলাম এটাই যে ম্যাক্সওয়েলের কন্ট্রিবিউশন হচ্ছে টু কম্বাইন অল ইকুয়েশনস রিগার্ডিং ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, এবং সেখানে আমরা দেখেছিলাম যে মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ভেরিয়েশনটা ইন টার্মস অফ কার্ল এবং ডাইভারজেন্স এবং টাইম ডেরিভেটিভ অলসো, সেটাকে রো এবং জেড টার্মে এক্সপ্রেস করা। কিন্তু এটা যখন আমরা ভ্যাকুয়ামে আছি তখন ঠিক আছে, চার্জ ডেন্সিটি বা ভলিউম কারেন্ট ডেন্সিটি ইটস অল রাইট। কিন্তু যখন আমরা কোনোটা ম্যাটারের মধ্যে আছি তখন ম্যাটার অর্থাৎ আরেকটু স্পেসিফিক করে বললে ডাইইলেকট্রিক। তো ডাইইলেকট্রিকের মধ্যে যখন আমরা আছি তখন কিন্তু সমস্যা হচ্ছে যে যে কোনো ডাইইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে বাউন্ড চার্জেস থাকে। তো এই যে বাউন্ড চার্জেস থাকে এবং বিভিন্ন রকমের মোশন থাকে তাদের, তাহলে এই যে রো এবং জে তার মধ্যে একটা পোর্শন তখন হয়ে যাবে বাউন্ড। ঠিক আছে, এই বাউন্ড চার্জের উপর আমার কোনো কন্ট্রোল নেই, ফলে ম্যাক্সওয়েলস ইকুয়েশন তাতে তারা যদি রো এবং জে এর ফর্মে মানে রো এবং জে এর টার্মে থাকে তাহলে তো আমার সেই ইকুয়েশনগুলো নিয়ে কোনো লাভ নেই, কেননা বাউন্ড চার্জের উপর আমার কোনো কন্ট্রোল নেই। তাই ম্যাক্সওয়েলস ইকুয়েশন ডাইইলেকট্রিকের ক্ষেত্রে সেটাকে যদি ইউজফুল করতে হয় তাহলে আমাকে সবকিছুকেই ফ্রি কারেন্ট, ফ্রি চার্জ ডেন্সিটি, ফ্রি ভলিউম কারেন্ট ডেন্সিটি এইগুলোর টার্মে আমাকে সবকিছুকেই লিখতে হবে, এক্সপ্রেস করতে হবে। তার জন্য what I need is the relation between rho and rho f and the relation between jf and j। তো আমরা মেটেরিয়ালের মধ্যে কি ঘটনাটা ঘটছে সেগুলো বাউন্ড চার্জ ডেন্সিটি ইত্যাদি এটসেট্রা সেগুলো স্টাডি করে আমরা দেখলাম যেটা যে চার্জ ডেন্সিটির ক্ষেত্রে রো টোটাল চার্জ ডেন্সিটি দিস ইজ ইকুয়াল টু বাউন্ড চার্জ ডেন্সিটি প্লাস ফ্রি চার্জ ডেন্সিটি, যেখানে বাউন্ড চার্জ ডেন্সিটি ইজ গিভেন বাই মাইনাস ডাইভারজেন্স পি, এটা একটা। আর ভলিউম কারেন্ট ডেন্সিটির ক্ষেত্রে আমরা দেখলাম যে এটার তিনটে কম্পোনেন্ট আছে, আনলাইক চার্জ। ঠিক আছে, কারেন্টের ক্ষেত্রে তিনটে কম্পোনেন্ট আছে, একটা তো অবশ্যই ফ্রি কারেন্ট ডেন্সিটি, তারপরে বাউন্ড চার্জ ডেন্সিটি মানে বাউন্ড কারেন্ট ডেন্সিটি, যেটা কিনা উইচ ইজ বিকজ অফ ম্যাগনেটাইজেশন প্লাস একটা এক্সট্রা, সেটা হচ্ছে ডিউ টু পোলারাইজেশন। ঠিক আছে, পোলারাইজেশনটা যদি টাইমের ফাংশন হয়, এবং পোলারাইজেশন টাইমের ফাংশন হতেই পারে যদি অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, if applied electric field becomes a function of time then definitely polarization should be ought to be a function of time. In that case আমরা আরো একটা অ্যাডিশনাল কম্পোনেন্ট পাই যেটা হচ্ছে polarization current density বা JP। now JF plus Carlem প্লাস ডেরিভেটিভ। ঠিক আছে, এখন এই যেটা আমরা পেলাম সেটাকে অরিজিনাল ম্যাক্সওয়েলস ইকুয়েশনে ঢুকিয়ে সেগুলো কিভাবে মডিফাইড হচ্ছে সেইটা আমরা দেখব। তো what we had for equation number 1, divergence E equal to rho by epsilon naught। এখন রো হচ্ছে রো এফ মাইনাস ডাইভারজেন্স পি,
সো এইটা ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা রো এফ এর টার্মে লিখতে চাই তাহলে আমাকে লেফট হ্যান্ড সাইডে যেটা করতে হবে সেটা হলো ডাইভারজেন্স অফ এপসাইলন নট ই প্লাস পি ইকুয়াল টু রো এফ। অর তাহলে এই জিনিসটা একটা, হ্যাঁ যেটা বলছিলাম যে এই জিনিসটা তাহলে একটা স্পেশাল টাইপের, মানে একটা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা ডাইভারজেন্সটা ফ্রি চার্জ ডেন্সিটির উপর ডিপেন্ড করছে। ওকে, এটার আমরা একটা নাম দেব ডি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আচ্ছা এইটা, এই ডিটা দেখে মানে তোরা কি কিছু রিলেট করতে পারছিস? ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি নামক একটা জিনিস পড়েছিলাম আমরা। ম্যাম হ্যাঁ বল। এটা তো সলিড স্টেটে ছিল। এই সলিড স্টেটে যখন সেই ডাই ইলেকট্রিক কারেন্ট গুলো পড়ানো তখন তো ছিল মনে হচ্ছে। হ্যাঁ তখন এটা কারণ ডাই ইলেকট্রিক পড়াচ্ছিলাম তখন ছিল এটা। আমি বলছি যে জাস্ট এই ম্যাক্সওয়েলস ইকুয়েশনে যে একটা কারেকশন টার্ম ঢুকলো না, সেখানে আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি বলে একটা এক্সট্রা জিনিস পেয়েছিলাম। মানে সেটা মনে পড়েছে তো? এখানে কিন্তু এই ভেক্টরটাকে কিন্তু ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলছি। হ্যাঁ ওইটাই আমি বলতে চাইছি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর যেটা আছে এটার সাথে ওইটা কিন্তু রিলেটেড, মানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি যেটা। আর সলিড স্টেটে তো অবশ্যই পড়েছে, কারণ ওখানে তো মেটেরিয়ালের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ইউজ করেই তো ব্যাপারগুলো সব করা হয়েছে। তো যাই হোক, তো আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি বলে একটা নতুন জিনিস পড়েছিলাম যখন আমরা ক্যাপাসিটার চার্জিং অফ আ ক্যাপাসিটার স্টাডি করছিলাম, যেখানে আমরা দেখলাম যে এই এরিয়ার মধ্যে দিয়ে যেমন একটা কারেন্ট ডেন্সিটি আছে, তেমন এখানেও একটা সিউডো কারেন্ট ডেন্সিটি আছে যেটা which is related to variation of electric field আর কি, something like this। ঠিক আছে, এবং এটা যদি এপসাইলন নট না হয় এপসাইলন হতো তাহলে এটা এপসাইলন ডেলি ডেলটি হতো, অর্থাৎ এটা হতো ডেল ডি ডেলটি, বিকজ ডি ইজ ইকুয়াল টু এপসাইলন ই। ওকে, তাহলে এইটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এই জন্যই এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি। এটাকে কেন ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলা হয়? সর্ট অফ মানে ফ্রি চার্জের সঙ্গে রিলেটেড তো, তো মানে ফ্রি চার্জের ডিসপ্লেসমেন্ট সংক্রান্ত একটা জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে বলে এটা একটা পসিবল রিজন। আরও কিছু ম্যাথমেটিক্যাল রিজন আছে যেটা দিয়ে এটাকে জাস্টিফাই করা যায়। তাহলে আমরা এখানে নতুন ভেক্টর পেলাম যেটাকে কোনো একটা ডাইইলেকট্রিকের ক্ষেত্রে ডিফাইন করতে পারছি। এইটাকে ফর লিনিয়ার ডাইইলেকট্রিক মেটেরিয়াল, আচ্ছা না নট নেসেসারিলি, এটাকে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ডাইরেক্টলি রিলেট যদি করি তাহলে I have to define one physical quantity or parameter epsilon, যেখানে এই এপসাইলনের সঙ্গে এটার কি সম্পর্ক? ফর লিনিয়ার ডাইইলেকট্রিক্স, অর্থাৎ কিছু কিছু ডাইইলেকট্রিক মেটেরিয়াল থাকে যাদের ক্ষেত্রে P can be written like this। লিনিয়ার ডাইইলেকট্রিক বলতে বোঝাচ্ছে পোলারাইজেশন ইজ লিনিয়ারলি প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড। লক্ষণীয় যে এরা আসলে কিন্তু টেন্সার, ঠিক আছে, কারণ দুটো ভেক্টরের রেশিও, এরা মোটেও স্কেলার নয়। তবে আইসোট্রপিক ইউনিফর্ম মেটেরিয়ালের ক্ষেত্রে এবং ডায়াগোনাল এলিমেন্টগুলো যদি একই হয়ে যায় তখন টেন্সারটা একটা স্কেলার হবে। মানে ডি ইজ আ ভেক্টর, ই ইজ আ ভেক্টর, তাহলে এপসাইলনে অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এপসাইলন একটা 3/3 ম্যাট্রিক্স হওয়া উচিত। এরকম একটা হওয়া উচিত, কিন্তু ফর সাম সার্টেন স্পেসিফিক মেটেরিয়ালস যদি এগুলো সব 0 হয় এবং epsilon 1 1 equal to epsilon 2 2 equal to epsilon 3 3 হয়, তখন this tensor becomes a scalar।
এটা কখন সম্ভব? যদি ইউনিফর্ম হয়, যদি আইসোট্রপিক হয়, এবং আরো কিছু ক্রাইটেরিয়া এখানে অ্যাড করতে হবে। যাই হোক, সেটা নয়, সেটা আমি বলতে চাচ্ছি না, এখন অন্য জিনিস বলছি যে ফর সার্টেন ডাইইলেকট্রিক মেটেরিয়ালস দেখা যায় যে পোলারাইজেশন ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে লিনিয়ারলি প্রপোর্শনাল, অর্থাৎ ম্যাট্রিক্স কিছু নেই, জাস্ট একটা কনস্ট্যান্ট মানে প্যারামিটার। তাই যদি হয় তাহলে D is equal to epsilon naught E plus epsilon naught chi E equal to epsilon naught E 1 plus A. This is called susceptibility, and this is the relation between epsilon এবং epsilon naught, অর্থাৎ এই এপসাইলনটাকে বলা হয় ডাইইলেকট্রিক permittivity which is given by this, এবং epsilon by epsilon naught equal to 1 plus susceptibility equal to epsilon r। এটা হচ্ছে ওই মেটেরিয়ালের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। যাই হোক, এই পুরো জিনিসটা তোরা ডাইইলেকট্রিক্স পড়ার সময় পড়েছিস, এটা জাস্ট একটা রিভিশন। বেশ, তাহলে প্রথম ম্যাক্সওয়েলস ইকুয়েশনটা, equation number 1, inside a matter it becomes divergence D equal to rho f. What about equation number 2? এটা as it is, কারণ এটা ডান হাতে 0, কোনো সোর্স তো ছিল না, ফলে এখানে চেঞ্জ হওয়ার কোনো ব্যাপারটা নেই। এইটার ক্ষেত্রেও কার্ল E equal to minus del B del T, কেননা এখানেও কোনো সোর্সের ব্যাপার নেই। সোর্স যেখানে যেখানে ছিল সেখানেই এফেক্টেড হবে ব্যাপারটা। আচ্ছা, 4 নম্বর ইকুয়েশন, কার্ল B equal to mu naught J। J এর আছে 3টে কম্পোনেন্ট, সো ফ্রি কারেন্ট, বাউন্ড কারেন্ট, পোলারাইজেশন কারেন্ট। ঠিক আছে? ও আচ্ছা, এখানে তো একটা টার্ম তো করে দিলাম, কার্ল B equal to mu naught J plus mu naught epsilon naught del E del T। সেকেন্ড টার্মটা লিখতে ভুলে গেছিলাম। আচ্ছা, তারপরে আমরা মিউ নট দিয়ে J এর মধ্যে পুরো ব্যাপারটা লিখলাম, এবং প্লাস আমরা লাস্ট টার্মটা লিখব মিউ নট এপসাইলন নট del E del T। ঠিক আছে? আচ্ছা, এবার মানে এইটা, আচ্ছা, এখানে তাহলে কি কি আছে? একটা আছে মিউ নট জেফ, তারপরে একটা আছে কার্ল অফ মিউ নট এম, তারপরে আছে মিউ নট del P del T প্লাস মিউ নট এপসাইলন নট del E del T। আচ্ছা, মিউ নটটাকে বাঁদিকে নিয়ে, ঠিক আছে, কার্ল অফ B বাই মিউ নট,
আর তাহলে এখানে একটা কার্ল এম আছে, এটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে নিই, তাহলে বি বাই মিউ নট মাইনাস এম, রাইট হ্যান্ড সাইডে থাকছে ফ্রি কারেন্ট ডেন্সিটি প্লাস মিউ, ও আচ্ছা মিউ নটটা তো নেই, প্লাস ডেল ডেল টি অফ এপসাইলন নট ই প্লাস বি, এবং দিস ইজ ডিসপ্লেসমেন্ট ভেক্টর, সো jf plus del d del t. Point to be noted is এখানে পোলারাইজেশনের কোনো ঝামেলা ছিল না, যেখানে এই ব্যাপারটা কোথায় গেল সেটা, হ্যাঁ এই যে এইখানটাতে, এখানে কিন্তু আমরা এটা লেখার সময় ধরে নিয়েছিলাম যে মাঝখানটাতে, মানে এটা যখন আমরা মডেলটাও করেছিলাম তখন আমরা ধরে নিয়েছিলাম যে মাঝখানে এয়ার আছে, ঠিক আছে, মানে এয়ারের বদলে যদি ডাইইলেকট্রিক মেটেরিয়াল থাকতো তাহলে কিন্তু এপসাইলন নট ডেলি ডেলটি এটাকে এরকম লিখতাম না, মানে এরকম এটাকেই তো ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি বলে ধরে নেওয়া হয়েছিল। যদি মাঝখানে পোলারাইজিং মেটেরিয়াল থাকতো তাহলে এটাকে অন্যভাবে ডিল করা হতো, কিন্তু এখানে ভ্যাকুয়াম বলে ধরে নেওয়া হয়েছিল আর কি, যখন মানে যেটা ম্যাক্সওয়েলের থট এক্সপেরিমেন্ট ছিল। যদি মেটেরিয়াল থাকতো তাহলে ব্যাপারটাকে এপসাইলন ই ধরে করা হতো, সামথিং লাইক দ্যাট, বা পোলারাইজেশন ঢোকানো হতো সেখানে। তা এখন আমরা দেখতে পাচ্ছি যদি মেটেরিয়াল থাকে তাহলে হোয়াট হ্যাপেন্স ইজ ডেল ডেল টি অফ এপসাইলন নট ই প্লাস বি। তাহলে এবার লেফট হ্যান্ড সাইডে এটা আছে, এটাকে নতুন নাম দিলাম। ম্যাগনেটো স্ট্যাটিক্স পড়ার সময়ও এটা মোস্ট প্রবাবলি তোরা পড়েছিস। তাহলে কার্ল এইচ ইকুয়াল টু জেএফ প্লাস ডেল ডি ডেল টি, এই হলো ফোর্থ ইকুয়েশন, ফোর্থ ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন মেটেরিয়াল। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ইডিবিএইচ এবং ফ্রি চার্জ ডেন্সিটি, ফ্রি কারেন্ট ডেন্সিটি, সেইগুলোর সঙ্গে রিলেটেড জিনিসপত্র। তার সঙ্গে আমার এই ব্যাপারগুলো, মানে এই যে এক্সট্রা রিলেশনগুলো যেগুলো ভেতরে ইউজ হয়েছে, এই রিলেশনগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমাকে খেয়াল রাখতে হবে। এম ইকুয়াল টু পাই এম এইচ, ডি ইকুয়াল টু এপসাইলন ই, এইচ ইকুয়াল টু বি বাই মিউ, এবং epsilon equal to epsilon naught 1 plus chi e, mu equal to mu naught 1 plus chi e. ঠিক আছে, এই ব্যাপারগুলোকে বলা হয় কনস্টিটিউটিভ রিলেশনস। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা মেটেরিয়ালের মধ্যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন কেমন হয় সেটা বুঝলাম। তাহলে যখনই আমরা মেটেরিয়ালে ঢুকছি তখনই কামস দ্য সিচুয়েশন অফ মেটেরিয়াল ইন্টারফেসেস। একটা মেটেরিয়াল থেকে অন্য মেটেরিয়ালে যাচ্ছি, ই ডি বি এইচ এরা, হাউ দে আর চেঞ্জিং অ্যাক্রস বাউন্ডারি। অর্থাৎ বাউন্ডারি কন্ডিশনস।
আচ্ছা, বাউন্ডারি কন্ডিশনস এর জন্য আমার যেটা লাগবে সেটা হলো ইন্টিগ্রাল ভার্সন অফ ম্যাক্সওয়েলস ইকুয়েশনস। এই চারটে ইকুয়েশনই কোথায় লিখলাম, এই চারটে ইকুয়েশনই কিন্তু তাদের ইন্টিগ্রাল ফর্ম। ঠিক আছে, ইন্টিগ্রাল ফর্মটা লাগবে, তখন আমরা কি করতে পারবো, ইন্টিগ্রাল ফর্মটা পেলে এই যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেসে কিছু একটা আমরা শেপ ধরে নেব, সেই শেপের অ্যাক্রস অ্যারাউন্ডে আর কি আমরা ইন্টিগ্রেশনটা করব, করলে পরে আমরা বাউন্ডারি কন্ডিশনটা ওখান থেকে বেরিয়ে আসবো। তাহলে আমরা ইন্টিগ্রাল ফর্মটা দেখি। তাহলে এক নম্বরটা ছিল ডিফারেন্সিয়াল ফর্ম, ছিল ডাইভারজেন্স টি ইকুয়াল টু রো এফ। তাহলে ইন্টিগ্রাল ফর্ম হবে ডি ডট ডিএস, মানে আমরা গস ডাইভারজেন্স থিওরেম ইউজ করছি, সেটা হবে কিউ এফ এনক্লোজড, ফ্রি চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস এস। 2 নম্বর ডাইভারজেন্স বি ইকুয়াল টু 0। পি dot ds equal to 0. Equation number 3. Curl E equal to minus del B del T. এটাকে যদি ইন্টিগ্রাল ফর্মে লিখি তাহলে কার্ল ই, তাহলে এটা কি এখানে ইউজ করতে হবে স্টোকস থিওরেম। So it will be E dot dl, ক্লোজড লাইন আর কি, ক্লোজড কার্ভ, এবং রাইট হ্যান্ড সাইডে মাইনাস ডিডিটি অফ কি হবে কার্লি ডট ডিএস অর্থাৎ বি ডট ডিএস। বি ডট ডিএস এস, ও আচ্ছা সারফেসটা, সরি, এক্ষেত্রে সারফেসটা ক্লোজড হওয়ার কোনো ব্যাপার নেই। এই সারফেসটা হচ্ছে কোন সারফেস, ক্লোজড মানে এনক্লোজড বাই সি আর কি, মানে সি লুপটা যে সারফেসকে এনক্লোজ করছে সেই সারফেসটা এস। আর এখানে এই এসটা হচ্ছে ওই ভলিউমটাকে যে ক্লোজড সারফেসের মানে মানে এখানে ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করার সময় যে ভলিউমটা নিচ্ছিলাম ওই ভলিউমটা যে সারফেসের দ্বারা এনক্লোজড, তাহলে সেখানে ক্লোজ সারফেস। আর এখানে তো এই কার্ভটা যে সারফেসকে ক্লোজ করছে, তাহলে এখানে এসটা কিন্তু ক্লোজ সারফেস না, জাস্ট একটা কার্ভ। এই কার্ভটা যে সারফেসটাকে এনক্লোজ করছে সেই সারফেসটা হচ্ছে এস। ইকুয়েশন নাম্বার 4, কার্ল এইচ JF plus del D del T. ওকে, সেটার ইন্টিগ্রাল ফর্ম কি হবে, লেফট হ্যান্ড সাইডে হবে স্টোকস থিওরেম এগেন, সো H dot dl, রাইট হ্যান্ড সাইডে হবে JF dot ds, ঠিক আছে, স্টোকস থিওরেম। সো JF dot ds তার মানে হবে এটা হবে ফ্রি কারেন্ট এনক্লোজড।
প্লাস ddt of surface integral d dot ds. এই সারফেসটা কোন সারফেস? যেটা কিনা ক্লোজড বাই কার্ভ C। ঠিক আছে, তাহলে এই চারটে হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলস ইকুয়েশন in integral form. Now we will apply them across the interface. সেখান থেকে আমরা পাবো বাউন্ডারি কন্ডিশন বা across the interface how the physical quantities are changing. So let us see. ধরা যাক 1 নম্বরটা, যেখানে আমরা পেয়েছি সারফেস ইন্টিগ্রাল পেয়েছি d dot ds ফ্রি চার্জ এনক্লোজড। তো আমরা কি করব, আমরা একটা শীট নিচ্ছি যার সারফেস চার্জ ডেনসিটি সিগমা এফ। এবার আমরা একটা ছোট মতন বাক্স নেব, পিল বক্স, যার হাইটটা ভ্যানিশিং, হাইট অর্থাৎ এই ডিরেকশনে যেটা মাপছে। সো এই খুবই কম উচ্চতার একটা পিল বক্স, একটুখানি উপরে আছে আর এই পোর্শনটা এই সারফেসের নিচে আছে। ঠিক আছে, তাহলে আচ্ছা এবার ধরা যাক সাপোজ ঠিক আছে, ধরা যাক যা the area of the pill box is A এবং the vector direction, positive direction is along this direction. ঠিক আছে, তাহলে এই দিকে এই ভেক্টরটা আছে, মানে বেসিক্যালি সারফেস নরমাল, তা আমি উপরের দিকটাকে পজিটিভ ডাইরেকশন ধরছি। ঠিক আছে, তাহলে উপরের সারফেসটার ক্ষেত্রে সারফেসটা হবে প্লাস এ, আর মানে এটা ফর দ্য আপার সারফেস, আর ফর দ্য লোয়ার সারফেস ইট উইল বি মাইনাস এ, কেননা এখানে সারফেস নরমালটা নিচের দিকে আর আমি উপরের দিকের ডাইরেকশনটাকে পজিটিভ বলে ধরেছি, তাহলে নিচের দিকেটা মাইনাসে হবে, উপরের দিকেটা প্লাসে হবে। এবারে ধরি যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ d1 in media 1 and it is d2 in media 2. In that case, surface integral d dot ds, উপরের সারফেসের কন্ট্রিবিউশন d dot a, d1 dot a, নিচের সারফেসের কন্ট্রিবিউশন d2 dot a, আর বাকিগুলো সব যেহেতু ভেরি স্মল, হাইট ইজ ভ্যানিশিং। ঠিক আছে, হাইট টেন্ডস টু 0, এগুলো যেহেতু ভেরি স্মল তাহলে ওগুলো ধরার দরকার নেই, ভালো কথা। এবার এইটা হচ্ছে গিয়ে এনক্লোজড ফ্রি চার্জ, তাহলে সারফেস চার্জ ডেনসিটি সিগমা এফ আর মাল্টিপ্লাইড বাই সারফেস এরিয়া, তাহলে সিগমা এফ এ।
এখন d1.a এটাকে আমি লিখতে পারি d1 the perpendicular component into a, ঠিক কিনা? মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর তো আরবিট্রারি যে কোনো ডিরেকশনে হতে পারে, কিন্তু d1.a মানে হচ্ছে the perpendicular component of d1 multiplied by a. Similarly, d2.a can be written as d2 the perpendicular component into a. Therefore, d1 perpendicular minus d2 perpendicular is equal to sigma f. খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট ভেক্টর দা পারপেন্ডিকুলার, মানে যখন আমি একটা মিডিয়া থেকে অন্য মিডিয়াতে যাচ্ছি তখন the perpendicular component of displacement vector changes by the amount of free charge density present on the surface per unit, free charge density present on the surface. যদি সারফেসে সিগমা এফ থাকে তবেই পট করে একটুখানি চেঞ্জ হয়ে যাবে, যদি সারফেসে সিগমা এফ না থাকে তাহলে ডি উইল চেঞ্জ কন্টিনিউয়াসলি অ্যাক্রস দ্য বাউন্ডারি। তখন যেমন চেঞ্জ হওয়ার হবে কন্টিনিউয়াস চেঞ্জ হবে, কিন্তু সিগমা এফ থাকলে কি হচ্ছে, বাউন্ডারিতে দেয়ার ইজ আ জাম্প, জাম্পের অ্যামাউন্টটা কত, সিগমা এফ। এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, মানে দেয়ার ইজ আ ডিসকন্টিনিউয়াস চেঞ্জ, এবং কিসের সেটা, পারপেন্ডিকুলার কম্পোনেন্টের চেঞ্জ, প্যারালাল কম্পোনেন্টটা আমরা এখনো জানি না, ঠিক আছে? আচ্ছা, এবার সেম জিনিস ইকুয়েশন নাম্বার 2, যেগুলোতে ক্লোজড মানে সারফেস ইন্টিগ্রাল ফর আ ক্লোজড সারফেস, এই ব্যাপারটা যেগুলোতে আছে সেখানে সবসময় পিল বক্স ইউজ করা হয়, বিকজ ইউ হ্যাভ টু টেক আ ক্লোজড সারফেস, দ্যাটস ওয়াই। সো পিল বক্স ইজ অ্যান আইডিয়াল ক্লোজড সারফেস। তো বি ডট ডি ইকুয়াল টু 0, এটার ক্ষেত্রে যেমন এখানেও একটা ক্লোজ সারফেস ইন্টিগ্রালের গল্প আছে। সো আবার আমি পিল বক্স নিলাম, নিয়ে একই রকম ভাবে আমি পুরোটাই সেম পারপেন্ডিকুলার উপরের দিকে ডিফাইন করলাম, করে আমি ক্লোজড ইন্টিগ্রাল নিলাম b1 পারপেন্ডিকুলার a আর b2 পারপেন্ডিকুলার a। সো ইকুয়াল টু 0। সুতরাং b1 চেঞ্জেস, মানে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জেস কন্টিনিউয়াসলি। অবভিয়াসলি ইট হ্যাজ টু বি, কেননা ইলেকট্রোস্ট্যাটিক কেসে যেমন একটা ফ্রি চার্জের অস্তিত্ব আছে, মানে চার্জ ব্যাপারটারই একটা অস্তিত্ব আছে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ম্যাগনেটিক চার্জের কোনো অস্তিত্ব নেই। হয়ে গেল। এবার 3 নম্বরে আসি। 3 আর 4 এদের কিন্তু ক্লোজড সারফেস ইন্টিগ্রাল নেই, বরং একটা ক্লোজড লাইন ইন্টিগ্রাল আছে। যদি ক্লোজড লাইন ইন্টিগ্রাল থাকে তাহলে আমাকে অবভিয়াসলি একটা I need to take a closed loop. So এরকম একটা সারফেস নিলাম, উপরে মিডিয়া 1, নিচে মিডিয়া 2, ওকে। এই ইন্টারফেসে আমি একটা সারফেস কারেন্ট ডেন্সিটি
কেএফ ধরছি, যেটা কিনা এই ডিরেকশনে ফ্লো করছে। সারফেস নর্মাল ডিফাইন করলাম উপর দিকে পজিটিভ। আচ্ছা, এবার যেহেতু ক্লোজ লাইন ইন্টিগ্রাল, তাই আমি একটা লুপ নিচ্ছি, যেটাকে আমি বলছি অ্যাম্পিয়ারিয়ান লুপ। ঠিক আছে, দিস সর্ট অফ লুপ ইজ কল্ড অ্যাম্পিয়ারিয়ান লুপ। এবং এখানেও একই কথা, সেটা হলো যে অ্যাম্পিয়ারিয়ান লুপের যে সাইডস, দে আর ভেরি স্মল। তারপর কি করব, অ্যাম্পিয়ারিয়ান লুপের উপর আমরা ইন্টিগ্রাল থিওরেমটা ইউজ করব। অর্থাৎ আমরা ইকুয়েশন নাম্বার 3 E dot dl closed curve C, কোথায় গেল সে, মাইনাস ডিডিটি অফ বি ডট ডিএস। ওকে, তাহলে এই লুপের উপর যদি আমি করি এবং এই লেন্থটা যদি এল হয় এবং আমি পজিটিভ ডিরেকশন অফ লেন্থটা যদি এই দিকেই রাখি, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি পাচ্ছি E1 ডট এল মাইনাস E2 ডট এল। এটা কেন? কেননা উপর দিকটা যাওয়ার সময় আমি পজিটিভ দিকে লেন্থ মানে লুপটাকে মাপছি, কিন্তু নিচের দিকে যাওয়ার সময় আমি নেগেটিভ দিকে লুপটাকে মেজার করছি। সো ইট বিকামস মাইনাস এল। ওকে, এটা হয়ে গেল লেফট হ্যান্ড সাইড। নাও দ্য রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে মাইনাস ডিডিটি অফ, ওকে এটা যা আছে তাই থাক, বি ডট ডিএস। আচ্ছা, এবার লুপের সাইডটা যখন ইন দ্য লিমিট অফ, মানে এটা ভেরি স্মল, যখন ইন দ্য লিমিট ইট ইজ জিরো, মানে লুপের সাইডটা যখন টেন্ডস টু জিরো হবে, তখন নিশ্চয়ই এই ফ্লাক্সটা, দিস ফ্লাক্স উড টেন্ড টু জিরো, মানে এরিয়াটাই তো ভ্যানিশিং হয়ে যাবে। লুপের সাইডগুলো যদি টেন্ডস টু জিরো হয়, তাহলে এরিয়াটাও তো টেন্ডস টু জিরো হয়ে যাবে। তখন তাহলে কি হবে, রাইট হ্যান্ড সাইডটা জিরো হয়ে যাবে। এবং ওই একই লজিকে এই দুটো জিনিসকেও ধরার দরকার নেই, মানে আমি যখন ই ডট ডিএলটাকে বার করছি, তখন আমি লুপের সাইডটা কিন্তু বাদ দিয়েছি, শুধু উপর আর নিচটা নিয়েছি। সো the moral of the story is E1 dot L minus E2 dot L equal to 0. এখান থেকে আমরা কি লিখতে পারি, E1 dot L, ঠিক আছে, E1 এর সঙ্গে L এর ডট প্রোডাক্ট নিচ্ছি, তার মানে E1 dot L actually can be written as electric field vector এর component which is parallel to the surface, কেননা L is parallel to the surface, right? This is the surface and L is parallel to this. তাহলে এর সঙ্গে E1 এর ডট প্রোডাক্ট, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের কম্পোনেন্ট যেটা সারফেসের সঙ্গে প্যারালাল, তবে এটা কিন্তু হবে না, মানে এখানে যেমন এটা স্কেলার হয়ে গেছে, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ইজ অবভিয়াসলি আ স্কেলার। ফর এনি সারফেস পারপেন্ডিকুলার ডিরেকশনটা তো একটাই পার্টিকুলার ডিরেকশন, তাই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অবশ্যই একটা স্কেলার, কিন্তু সারফেসের প্যারালাল ডিরেকশনের যে কম্পোনেন্ট, সেটা কখনোই স্কেলার নয়, কেননা সারফেসের প্যারালাল ডিরেকশন মানে তার অনেক ডিরেকশন পসিবল। সো ইট ইজ স্টিল আ ভেক্টর, বাট ইট ইজ প্যারালাল টু দ্য সারফেস, দ্যাটস ইট। সো বাই দিস টোকেন E1 parallel minus E2 parallel is equal to 0. তাহলে প্যারালাল কম্পোনেন্ট অফ
electric field does not change, perpendicular component of displacement vector changes. এই আমরা পেয়েছি, ঠিক আছে। Then what about what about the parallel components of displacement vector? এইটা তোদের অ্যাসাইনমেন্ট, ভাববি বাড়িতে, যে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা বুঝলাম আর ইলেকট্রিক ফিল্ডের প্যারালাল কম্পোনেন্টটা বুঝলাম, তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের প্যারালাল কম্পোনেন্টটা তাহলে কি হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমরা কি করলাম, থার্ড ইকুয়েশনটা ট্যাকল করলাম। নাও ইকুয়েশন নাম্বার 4, which is H dot dl free current enclosed plus ddt d dot ds. So let us apply this to the Amperian loop. তাহলে লেফট হ্যান্ড সাইডে হবে একই রকম ভাবে h1 dot h1 dot l minus h2 dot l, সাইড গুলো হবে না কারণ লিমিটিং কেসে ওটা 0 হয়ে যাবে। রাইট হ্যান্ড সাইডে if enclosed হবে, এটাও 0 হয়ে যাবে ইন দ্য লিমিটিং কেস। ঠিক আছে, এখন এই ফ্রি কারেন্ট এনক্লোজড, হোয়াট ইজ দ্য ফ্রি কারেন্ট enclosed by the loop? এবার ছবিটার দিকে একটু তাকাই, চোখ মেলে তাকাই। এই হচ্ছে আমাদের লুপ আর এই হচ্ছে আমাদের সারফেস কারেন্ট। এই একটাই মাত্র ফ্রি কারেন্ট কন্ট্রিবিউশন আছে, আর কোনো কন্ট্রিবিউশন নেই। তাহলে হোয়াট শুড বি দ্য ফ্রি কারেন্ট? এবার সারফেস কারেন্ট ডেন্সিটি থেকে, মানে আমরা জানি রিলেশন যেটা, সারফেস কারেন্ট ডেন্সিটি ইজ সো ডিফাইন্ড, মানে এটা যদি অরিজিনাল কারেন্ট হয় তাহলে ভলিউম কারেন্ট ডেন্সিটি ইজ গোজ লাইক দিস, জে ডট টি এ, এবং সারফেস কারেন্ট ডেন্সিটির ক্ষেত্রে ইট ইজ সামথিং লাইক এইটা। The total current is something like a line integral of surface current density. Okay. এইবার প্রশ্ন হলো, এখানে kf একটা ভেক্টর, ঠিক আছে, তো এটা হচ্ছে nটা হচ্ছে সারফেস নর্মাল আর l হচ্ছে প্যারালাল টু দ্য সারফেস। তাহলে কারেন্টটা কি হবে এখানে? কারেন্ট উইল বি, মানে কারেন্ট এনক্লোজড বাই দিস লুপ, মানে এমন একটা সারফেসের উপরেই লুপটা আছে যার সারফেস নর্মাল n এবং কারেন্ট লুপটা যেটা আছে তার লেংথ ভেক্টরটা হচ্ছে l,
তাহলে কেএফ এর সঙ্গে কার ডট প্রোডাক্ট নিতে হবে, এইটা হচ্ছে প্রশ্ন। কেননা এখানে এই জিনিসটা আমার বলা হলো না, সেটা হচ্ছে জে ডট ডিএ তো ঠিক আছে, আর কেএফ ডট ডিএল কিন্তু মানে আলটিমেট মানে এফেক্টিভলি আমাকে কিন্তু নিতে হবে, মানে আমাকে দেখতে হবে যেন এই ডিরেকশনটা মানে পারপেন্ডিকুলার হয়। মানে এই যে লুপটা এখানে ছবিতে কেএফ এর ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার বলেই দেখাচ্ছে, কিন্তু ইন রিয়ালিটি তো সেটা নাও হতে পারে, মানে এই লুপটা আমি এভাবেও নিয়ে থাকতে পারি। ঠিক আছে, তো সেই জন্য কেএফ এর সঙ্গে ডট প্রোডাক্টটা কার নিতে হবে, এনটা হচ্ছে সারফেসের সঙ্গে নর্মাল, এলটা হচ্ছে এই সারফেসের সঙ্গে প্যারালাল একটা লুপ, আর কেএফটা ফ্লো করছে, তাহলে কেএফ এর সঙ্গে ডট প্রোডাক্ট নিতে হবে এন এবং এই লেংথ, এই দুটোর সঙ্গে পারপেন্ডিকুলারে যে ভেক্টরটা আছে তার সঙ্গে কেএফ এর ডট প্রোডাক্ট নিলে তাহলে আমি অ্যাকচুয়ালি সেই কারেন্টটা পাবো যেটা এই লুপটা এনক্লোজ করছে। মানে ব্যাপারটা কি বোঝা গেল? এই পয়েন্টে ধরা যাক এটা আমার সারফেস নর্মাল, আর এইটা ধরা যাক এল। ঠিক আছে, এবার এন ক্রস এল এটা এরকম কোনো একটা দিকে যাচ্ছে, ঠিক আছে। এবার কেএফ যেটা সারফেস কারেন্ট ডেনসিটি, এবার আমরা কি বার করতে চাইছি, এই লুপটা কতটা কারেন্ট এনক্লোজ করছে সেইটা আমরা বের করতে চাইছি। ঠিক আছে, তাহলে সেটা যদি আমাকে বের করতে হয় তাহলে যেটা আমাকে নিতে হবে সেটা হচ্ছে এন ক্রস এল, মানে অ্যাম্পিয়ারিয়ান লুপটা, মানে হোয়াট আই নিড টু ফাইন্ড আউট ইজ দ্য নর্মাল টু দ্য অ্যাম্পিয়ারিয়ান লুপ, সেইটা আমাকে অ্যাকচুয়ালি জানতে হবে, সেইটার সঙ্গে কেএফ এর ডট প্রোডাক্ট নিলে আমি কারেন্টটা পাবো। এবার অ্যাম্পিয়ারিয়ান লুপের সঙ্গে নর্মালে কোন ভেক্টরটা আছে সেটা আমি কি করে পাবো, সারফেস নর্মাল হচ্ছে এন আর অ্যাম্পিয়ারিয়ান লুপের সাইডটা হচ্ছে এল, তাহলে অ্যাম্পিয়ারিয়ান লুপের যে নর্মাল সেটা তাহলে কি হবে, এন ক্রস এল হবে, সেইটার সঙ্গে আমাকে সারফেস কারেন্ট ডেনসিটির ডট প্রোডাক্ট নিতে হবে, তাহলে সেইটা হচ্ছে দ্যাট ইজ দ্য কারেন্ট এনক্লোজড বাই এনি লুপ। ঠিক আছে, মানে কোনো একটা সারফেস কারেন্ট ডেনসিটির জন্য ওই লুপটা কতটা কারেন্ট এনক্লোজ করছে সেটা বার করার এটাই মানে এইভাবেই সারফেস কারেন্ট ডেনসিটি ব্যাপারটা অ্যাকচুয়ালি ডিফাইন্ড। মানে একটা টোটাল কারেন্ট ডেনসিটি, টোটাল কারেন্ট আই, সেখান থেকে আমি যখন সারফেস কারেন্ট ডেনসিটি ডিফাইন করি তখন ব্যাপারটাকে এইভাবেই ডিফাইন করি, কোনো একটা লুপ কতটা কারেন্ট এনক্লোজ করছে, দ্যাট ইজ দ্য ডট প্রোডাক্ট অফ সারফেস কারেন্ট ডেনসিটি অ্যান্ড নর্মাল ভেক্টর অফ দ্য লুপ, এক্ষেত্রে যেটা এন ক্রস এল। তাহলে আইএফ এনক্লোজড ইট ইজ কেএফ ডট এন ক্রস এল or IF enclosed is KF, এবার আমরা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের রুল ইউজ করে এটাকে লেখা যায় KF ক্রস N ডট L, অতএব আমরা পাচ্ছি H1 dot L minus H2 dot L equal to IF enclosed equal to KF cross N dot L, অর্থাৎ এবার এক্স্যাক্টলি আগের মতনই H1 এর প্যারালাল কম্পোনেন্ট, H2 এর প্যারালাল কম্পোনেন্ট
ইকুয়াল টু কে ক্রস এন। তাহলে এইচ এর কম্পোনেন্ট যেটা সারফেসের সঙ্গে প্যারালাল সেটা চেঞ্জ হবে বাই হোয়াট অ্যামাউন্ট? সারফেস কারেন্ট ডেন্সিটি ক্রস প্রোডাক্ট অফ নর্মাল টু দ্য সারফেস। তাহলে সারফেসটা যদি এরম হয়, এটা যদি সারফেস নর্মাল হয়, সারফেস কারেন্টটা ধরা যাক কেএফটা এই ডিরেকশনে আছে, তাহলে এই ডিরেকশনে যে কম্পোনেন্টটা থাকবে ওই অতটা অ্যামাউন্ট চেঞ্জ হবে। ব্যাপারটা একটু মানে ফিজিক্যালি ব্যাপারটাকে রিয়েলাইজ করাটা একটু মুশকিল, কিন্তু যাই হোক, মানে মোটমাট এই ব্যাপারটা থাকছে যে সারফেস কারেন্ট ডেন্সিটি যদি থাকে তাহলে এইচ এর প্যারালাল কম্পোনেন্টটা চেঞ্জ হবে। Yet we do not know about the perpendicular component of H1 and H2. ঠিক আছে, তাহলে what about the boundary conditions? যেটা অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটা আবার এক্ষুনি লিখেও দিতে হচ্ছে। Okay, so the boundary conditions are মানে in terms of electric field, epsilon 1 E1 perpendicular minus epsilon 2 E2 perpendicular is sigma F, B1 perpendicular minus B2 perpendicular 0। এগুলো খুব কাজে লাগবে যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্টাডি করব, প্রচন্ড কাজে লাগবে। E1 parallel minus E2 parallel equal to 0, 1 by mu1 B1 parallel minus 1 by mu2 B2 parallel is equal to Kf cross N। এই হচ্ছে ইন্টারফেস ক্রস করলে কি পরিবর্তন হবে। আচ্ছা, এবার এই জিনিসটা অ্যাকচুয়ালি দরকার এই কারণে পড়েছে কেননা আমরা একটা অঙ্ক অলরেডি করছিলাম যেখানে ম্যাগনেটিক ফিল্ডের একটা ডিসকন্টিনিউয়াস চেঞ্জ দেখতে পাওয়া গেছিল এবং আমরা ভলিউম কারেন্ট ডেন্সিটি 0 পেয়েছিলাম এবং চার্জ ডেন্সিটিও আমরা 0 পেয়েছিলাম। কিন্তু এই যে ডিসকন্টিনিউয়াস চেঞ্জ, এবার আমরা বুঝতে পারছি যে দেয়ার ক্যান বি আ ডিসকন্টিনিউয়াস চেঞ্জ যদি সেখানে একটা সারফেস কারেন্ট প্রেজেন্ট থাকে। তো দ্য টাস্ক হলো যে টু ফাইন্ড আউট দ্য সারফেস কারেন্ট রেসপন্সিবল ফর দিস ডিসকন্টিনিউয়াস চেঞ্জ। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে যে এইগুলো আরো কখন কাজে লাগবে, যখন আমরা উই উইল স্টাডি দ্য electromagnetic wave that depends for its propagation, wave that does not depend on any medium, যেটা কোনো মিডিয়ামের উপর ডিপেন্ড করে না। কিসের উপর ডিপেন্ড করবে? জাস্ট ইট ডিপেন্ডস অনলি অ্যান্ড অনলি অন দ্য ফিল্ড। ফিল্ড তো যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে, ফিল্ড হচ্ছে আফটার অল ইট ইজ জাস্ট ইনফ্লুয়েন্স, নাথিং এলস। So it depends only and only on the field. What type of field? Electric field and magnetic field both coupled, যে কোনো একটার থেকে নয়। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন এক মিডিয়া থেকে অন্য মিডিয়ায় ঢুকবে, ফর এক্সাম্পল রিফ্র্যাকশন, যখন আলোর প্রতিসরণ হয়, আলো কিন্তু এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে আলোর যখন প্রতিসরণ হয় তখন অ্যাকচুয়ালি কি হয়, একটা মিডিয়াম থেকে আলো একটা অন্য মিডিয়ামে ঢোকে and it changes its direction। তো এই যে মিডিয়াম চেঞ্জ হচ্ছে, তাহলে আলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যেটা আলোর সঙ্গে
মানে অ্যাসোসিয়েটেড, তাদেরও একটা ইন্টারফেসে চেঞ্জ হচ্ছে। সেই চেঞ্জের অ্যামাউন্টটা কি হবে বা কত হবে ওইটা স্টাডি করার ক্ষেত্রে এই চারটে বাউন্ডারি কন্ডিশন প্রচন্ড পরিমাণে কাজে লাগবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, জাস্ট এই পার্টটাই বলে ছেড়ে দেবো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যাপারটা কি এবং অকস্মাৎ এলো কোথা থেকে। এটা এলো আবার সেই পুরোপুরি ভাবে, it came from Maxwell's equation in vacuum, ওকে, যেখানে রো 0 জে 0, তা সবই যদি 0 হয় তাহলে what is left, divergence E0, divergence B0, curl E is minus del V del T and curl D is mu naught epsilon naught del del T. এইবার আমি যদি ইকুয়েশন নাম্বার 3 আর ইকুয়েশন নাম্বার 4 এদের উভয় পক্ষের কার্ল নিই, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ gradient of divergence E minus grad square E, right hand side is minus del 2 E del T2 into mu naught epsilon naught. Now divergence E is 0, therefore what we are getting is grad square E equal to mu naught epsilon naught del 2E del T2। একই জিনিস, এক্স্যাক্টলি সেম জিনিস আমরা পাবো যদি আমরা এইটারও দুদিকের কার্ল নিই। এটার যখন উভয় পক্ষের কার্ল নেব তখন আমরা পাবো grad square B equal to mu naught epsilon naught del 2B del T2। তাহলে পরিষ্কারভাবে এবং আশ্চর্যজনকভাবে একটুখানি কার্ল আর গ্রেডিয়েন্ট নিতেই আমরা দেখতে পেলাম যে আমরা একটা আস্ত জলজ্যান্ত ওয়েভ ইকুয়েশন পেয়ে যাচ্ছি, একদম এক্স্যাক্ট ওয়েভ ইকুয়েশন এটা, যেখানে the velocity of the wave is given by 1 by root over mu naught epsilon naught, যেইটা ইভ্যালুয়েট করে দেখা গেল ক্লোজ টু 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, যেটা আশ্চর্যজনকভাবে ম্যাচ করে গেল till then measured speed of light। তাহলে আলো যে কি ধরনের ওয়েভ, যেটা ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে যেতে পারে, তার উত্তরটা কিন্তু দিয়ে দিলেন ম্যাক্সওয়েল। যদি উনি জানতেন না যে উনি এই উত্তরটাই পাবেন, কিন্তু খাতায় কলমে যখন চলে এলো অ্যান্সারটা, তখন ওনাকে অ্যাকচুয়ালি এখনকার মতো তো তখন গুগল ছিল না যে গুগল ঘেটে দেখে নিলেন যে হ্যাঁ এটাই গিয়ে। তো এইটা জানার জন্য ওনাকে কিন্তু কিছুদিন ওয়েট করতে হয়েছিল যে এই ক্যালকুলেটেড ভ্যালুটা লাইটের এক্সপেরিমেন্টাল, মানে স্পিড অফ লাইটের যে এক্সপেরিমেন্টাল ভ্যালু, তার সঙ্গে ম্যাচ করছে কিনা জানার জন্য ওনাকে বেশ কিছুদিন ওয়েট করতে হয়েছিল। তো সেই ওয়েট করার মোমেন্টটা ভাব, যে মানে একটা যুগান্তকারী আবিষ্কারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, কিন্তু আছি না নেই সেটা, মানে আবিষ্কারটা যুগান্তকারী কিনা আদৌ সেটা বোঝার জন্য। কারণ লাইট যে কি ধরনের ওয়েভ, প্রথমত একটা ওয়েভ দ্যাট ক্যান মুভ টু ভ্যাকুয়াম, এটা একটা সাংঘাতিক বড় একটা জিনিস, লোকে কোনো ক্লুই পাচ্ছিল না। এখনো যেমন ফিজিক্সের অনেক প্রবলেম নিয়ে আমরা চিন্তা করি এবং কোনো ক্লু পাই না, তখন ভাবি যে এটা কি জানি বাবা, কি রে বাবা। যেমন ডার্ক ম্যাটার, সত্যি কথাই কি ডার্ক ম্যাটার নিয়ে ভাবলে আমরা কি কোনো কুল কিনারা পাই? তখন আমরা এটাকে কিরে বাবা ভেবে আমরা ব্যাপারটাকে আর কি একটু ধামাচাপা দিয়ে রাখি। তো এটা সর্ট অফ তাই, মানে ওয়েভ মানে কি, একটা পার্টিকেল আছে অসিলেট করবে, তার লাগোয়া পার্টিকেল সেও অসিলেট করবে, এটাই তো ওয়েভ। এটা ছাড়া ওয়েভ
অস্তিত্ব কি করে থাকতে পারে, নর্মালি আমাদের মাথাতেই আসবে না। কিন্তু ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। এই ব্যাপারটা যখন আমরা বুঝলাম তখন আমরা কার্ল গ্রেডিয়েন্ট করে টোরে ওয়েভ ইকুয়েশন তো পেলামই, এবং আমরা বুঝলাম যে ইয়েস, নট অনলি পার্টিকেল বাট ফিল্ড ভ্যালুজ ক্যান অসিলেট, এবং ফিল্ড ভ্যালু অসিলেশনের মাধ্যমে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে একটা ওয়েভ যেতে পারে। এদিকে ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করতে পারে, এদিকে ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করতে পারে। So electric field can vary like this and magnetic field can vary like this. As a result, the electromagnetic wave can propagate along this direction. কিন্তু আলাদা করা যাবে না, কারণ এই ইকুয়েশনটা পাওয়ার জন্য ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড সবার ইকুয়েশন আমাকে ইউজ করতে হয়েছে। তাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রিক ওয়েভ, ম্যাগনেটিক ওয়েভ বলে কিছু হয় না, ইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, এবং বিকজ ফিল্ড ভ্যালুজ আর অসিলেটিং, এবং ওয়েভ ব্যাপারটা কি, ওয়েভ ব্যাপারটা তো আলটিমেটলি জাস্ট এনার্জি ট্রান্সফার, এটা মাথায় রাখতে হবে। যে ব্যাপারটা কিন্তু জাস্ট ওই পার্টিকেল নাচানাচি করছে সেটাই নয়, এনার্জি ট্রান্সফার হচ্ছে, বা বলতে পারিস যে সিগন্যাল ট্রান্সফার হচ্ছে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে। সো মানে ইট ইজ ইন প্রিন্সিপল ইট ইজ পসিবল, মানে এখন আমরা যেহেতু জানি তাই এখন ভাবলে মনে হয় যে হ্যাঁ সত্যি তো, কেন যেরকম ভাবতাম যে ভ্যাকুয়ামে ওয়েভ যেতে পারে না, আসলে তো একটা এনার্জি, তো এনার্জি তো ফিল্ডের সঙ্গেও অ্যাসোসিয়েটেড। তাহলে এনার্জি ট্রান্সফার তো ফিল্ড অসিলেট করলেই এনার্জি ট্রান্সফার তো হওয়া সম্ভব, তো এসব তো জানার পর মাথায় আসে। তো তখন তো কেউ ভাবতে পারতো না, তো ইট ওয়াজ মানে ইট ওয়াজ লিজেন্ডারি এন্ড ইট চেঞ্জড ফিজিক্স অ্যাকচুয়ালি। সো এই হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এরপর আমরা পরের দিন ওয়েভ নিয়ে স্টাডি করব। ওয়েভ বিভিন্ন মিডিয়ামের মধ্যে দিয়ে যাতায়াত করবে, প্লেন ওয়েভ, ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট, ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্টের মধ্যে রিলেশন, ফিল্ড এনার্জি, পয়েন্টিং ভেক্টর, ফিল্ড মোমেন্টাম এটসেট্রা। তাহলে এরপর থেকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে we will study things.